ইলেকশনটার রেজাল্টটা সবার জানা ছিল, মানে ইলেকশনটা ছিল হচ্ছে একটা আনুষ্ঠানিকতা। আমি আজকে একটা ছুটির দিন পাইলাম, ওরকম একটা ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে গেলে বিএনপি যদি ভোট পায় 20%, সেখানে জামাত হচ্ছে 80%। তো যেখানে সরকার একটা পক্ষে থাকে সেইখানে আসলে নিরপেক্ষ ভোট হয় না, কারণ এখানে তো কেউ একজন পক্ষপাত করছে এবং সেই পক্ষপাত আবার যে করছে সে ভোটের আয়োজক। তো আপনি যদি দেখেন যে খেলার রেফারি নিজেই একটা সাইড নিয়েছে, তাহলে ওইটা নিরপেক্ষ হয় নাই। ভোটিং জয় যেভাবেই হোক, ভোট বুঝলাম ঠিক মতো গুনেছে, সবকিছু ঠিক হয়েছে, কিন্তু রেফারি নিজেই ধরেন গোলের সামনে দাঁড়িয়ে বলছে এইদিকে বল এইদিকে বল, তো তাহলে তো এটা নিরপেক্ষ হয়। সাংবাদিক আনিস ভাই কি কারাগারে গেছে প্রধান উপদেষ্টার সমালোচনা করতেন? হ্যাঁ, উনি প্রধান উপদেষ্টা না, উনি নেহারি না পায়া খায়া তারপরে দুটি ককটেল। আমার ধারণা, আমি যদি প্রফেসর ইউনূসের ভাষায় যাই, তাহলে আমি বলবো এটা হয়তো ভোটের প্রি ভোটিং সেলিব্রেশন। আপনি এমন একটা পেশায় আছেন যে পেশাটাতে আপনাকে লোকে ভালোবাসবে, তালমিস্ত্রি খাওয়াবে, ব্যাপারটা এরকম না। আপনি কোনো একটা জায়গাতে একটা ফোন দিল, আপনি 3বার হেসকি দিয়া 4বার ওই দিকে ভাইগা গেলেন, এটা তো হবে না রে ভাই, এটা তো হবে না। আমি একটা টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, এক্সিকিউটিভ এডিটর ছিলাম, আমার জীবনে কোনোদিন কেউ কোনো ফোন করে নাই জীবনে। আস্ক দেম। ফোন করে নাই? নো। আপনিও তো কোনো একজন আওয়ামী লীগের একজন বড় ব্যবসায়ীর সেই প্রতিষ্ঠানেই কাজ করেন, কোনো সময় কোনো রিকোয়েস্ট? নো, নেভার। এবং শোনেন না? নো, নেভার। আমারে তো বলছি, সালমান এফ রহমানের সাথে আমার ছিল যে উনি আমাকে কোনোদিন আনসলিসিটেড, জার্নালিজমের ক্ষেত্রে উনি আমাকে কোনো আনসলিসিটেড অ্যাডভাইস দিতে পারবে না। উনি যখন গাড়িতে পতাকা লাগাইছে, আমি বুঝছি যে এইটা উনি রাখতে পারবে না। ওনার সাথে আমার একটা দ্য মোমেন্ট আই লেফট ইট, এটা কিন্তু সরকারের চাপ না ভাই। আপনার এই সরকার ফোন করে, সরকার তো চাইবই, আপনি সরকারের ফোন করে আপনি সরকার একটা কথা কবে, আপনি সারাক্ষণই সরকারের কথা শুনবেন? কোনো না কোনোটা তো আপনার নাও শুনতে হইব, তাই না? আপনি না শোনাটাও তো আপনি দেখাইবেন। আপনি সরকারের কথা শুনবেন, গ্রামীণ ফোনের কথা শুনবেন, রেড কাউর কথা শুনবেন, তো আপনি যাইবেন না কই? খালেদ ভাই, আপনি প্রত্যেকটা নির্বাচন, বিশেষ করে নির্বাচনের সময় আপনি দেশের বাইরে থাকলেও বাংলাদেশে অ্যাটলিস্ট আসার চেষ্টা করেন, একদম কাছ থেকে দেখার চেষ্টা করেন। ইনফ্যাক্ট আমরা এই যে লাস্ট 2024-এর যে বিতর্কিত নির্বাচন ছিল সেই সময়, এবং আপনি খুব বোল্ডলি এই নির্বাচন কাভার করেছেন বলতে বড় বড় মানুষের ইন্টারভিউ করেছেন, ইনক্লুডিং নির্বাচন কমিশন। তো তারপরে 26-এর নির্বাচন নিয়ে এক ধরনের মানে বিভিন্ন রকমের কথাবার্তা আসছিল সামনে। শেষ পর্যন্ত এই নির্বাচন আসলে আপনি যদি সাংবাদিক হিসেবে বলেন, কেমন ছিল আপনার ভিউটা যদি বলেন? প্রশ্নটা যদি আমি এরকমভাবে দেখি যে 2024-এর নির্বাচন আর 2026-এর নির্বাচনের মধ্যে আমি মৌলিক কি পার্থক্য দেখি? 2024-এর নির্বাচনে আমি আসলে কোনো পার্টিসিপেশন দেখি নাই মানুষের মধ্যে কোনো, কারণ ইলেকশনটার রেজাল্টটা সবার জানা ছিল, মানে ইলেকশনটা ছিল হচ্ছে একটা আনুষ্ঠানিকতা। আমি আজকে একটা ছুটির দিন পাইলাম, ওরকম একটা ব্যাপার। আওয়ামী লীগের লোকজন যারা একটু পরিচিত তারা ওইখানে এটিতে গেছে, ভোট কেন্দ্রতে গেছে, কিছু লোককে নিয়ে আসা হয়েছে যারা ভোট কেন্দ্রে অনেক সময় পয়সার বিনিময়ে আসে, ওরকম মানে ওরকমই মনে হয়েছে। কিন্তু এইবার কিন্তু আমি সকালবেলা 2 ঘন্টা 5% বা 6%-এর মতো ভোট পড়তে দিয়েছি তো সবাই, কিন্তু জিনিসটা হইলো যারা গেছে তারা প্রাণ নিয়ে গেছে। মানে আমি ভোটটা দিতাছি, আমি জামায়াতরে জিতামু, নাইলে আমি ধানরে জিতামু, মানে একটা পারপাস, অথবা এটা না, মানে একটা উদ্দেশ্য আছে যে আমি এই ভোটটা দিব। সত্যি কথা বলতে হ্যাঁ না নিয়ে আমার নিজেও আমি ভুলে গেছি। আমি না 6টা কেন্দ্র ঘুরছি, কিন্তু কাউরে আমার এই কোশ্চেন করতেই পারে না যে ভাই আপনি কি হ্যাঁ দিছে না দিছে, মানে এটা আমার কোনো ইট ওয়াজ নট, মানে কেন জানি, মানে এটা আমার স্যার শুনলে রাগ করবে, কিন্তু ঘটনা হয়েছে যে এটা আমার কাছে কোনো রেলেভেন্স ছিল না। সত্যি কাউরে জিজ্ঞেস করি নাই যে ভাই আপনি কি হ্যাঁ নাতে ভোট দিচ্ছেন কেন, এটা কেন জানি ভুলে গেছি। ভুলে যাওয়ার একটা কারণ হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য কিছু সংস্কারের কথা বলে তো সরকার আসছিল, তো এই ব্যাপারে সরকার এটার প্রস্তাব করছে, সরকার এটাকে হা ভোট দিতে বলছে, জামায়াত এটাকে হা ভোট দিতে বলছে, এনসিপি হা ভোট দিতে বলছে, এবং সবশেষে এসে বিএনপিও হা ভোট দিতে বলছে। পরিষ্কার প্রথমে আগে বলছে না দেওয়ার তো কোনো সুযোগ নাই, এরপরে হা দিতে বলছে একদম পরিষ্কার করে। তো এই 4টা মানে সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি সবাই মিলে যদি হ্যাঁ ভোট দিতে বলে, তাহলে তো এটা নিয়ে আসলে ওই 2024 নির্বাচন কমিশন কিন্তু এক পর্যায়ে এসে বলছে যে সরকার এটা বলতে পারে না, সুতরাং সরকারি কোনো কর্মকর্তা তারা এটা প্রচারের জন্য ব্যবস্থা নিতে পারে না। নির্বাচন কমিশন থেকে কি পরিমাণ এরা যে কি আমার মাঝে মাঝে মনে হয় কি ফারাবি, আমরা একটা প্যারালাল ওয়ার্ল্ডে থাকি।
নারী ও শিশু মন্ত্রণালয় একজন চলচ্চিত্র পরিচালকের দিয়া গান বানায় ফেললো, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দিলে কি হইব না হইব এগুলির কথা বলে টিলা। এর কয়দিন প্রত্যেকটা সরকারি কর্মকর্তার, মানে প্রত্যেকটা তো আর কমু না আমি, মানে মানে অধিকাংশগুলির ডাইকা বলা হইলো যে তোমরা মাঠে মাঠে গিয়া কেন হ্যাঁ ভোট দিতে হবে এগুলিকে বলে বলে আসো। আর হঠাৎ করে নির্বাচন কমিশন না না সরকার এগুলি করতে পারে না, সরকার এগুলি করবে না, মানে কি আমি বুঝি না। কিন্তু আমি এটা দেখছি যে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে বিএনপি এট দ্য এন্ড অফ দ্য ডে যে যেটাই বলুক, সরকার বলছে, সরকার তো সংস্কারটা করছে, সরকারের তো বেবি এটা, তো সরকার বলছে, তারপরে জামাত বলছে, এনসিপি বলছে, এনসিপি ওই জুলাই সনদে স্বাক্ষর না করলেও হ্যাঁ ভোট দিতে বলছে। হ্যাঁ ভোট দিলে এই জুলাইয়ের কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না, এই ব্যাপারটা তারা পরিষ্কার করছে। বড় আপনি যদি মানে জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে এনসিপির বড় দল হিসেবে এখানে রাখি, কিন্তু জামায়াত এবং বিএনপি কিন্তু স্পষ্ট, মানে বিএনপিও পরে স্পষ্ট তারা বলছে যে তারা এটার মধ্যে আছে, সুতরাং এটা হ্যাঁ ভোট দেন। তো সেই জন্য এটা নিয়ে আমার, এটার ফল নিয়ে আমার কোনো চিন্তা ছিল না এবং কারোর মধ্যে কোনো উত্তেজনা ছিল না, কারণ এটা পাস। আচ্ছা, এটা পাস আগে অটো পাস ছিল, অটো পাস আপনার মতে অটো পাস। সব মিলিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে এই কথা বলা যাবে, শান্তিপূর্ণ বলা যাবে। এবং আপনি বলেছেন যে কতটা নিরপেক্ষ, পুরোটা নিরপেক্ষ ছিল না, কারণ সরকার গণভোটের পক্ষে ছিল। তো যেখানে সরকার একটা পক্ষে থাকে সেইখানে আসলে নিরপেক্ষ ভোট হয় না, কারণ এখানে তো কেউ একজন পক্ষপাত করছে এবং সেই পক্ষপাত আবার যে করছে সে ভোটের আয়োজক। তো আপনি যদি দেখেন যে খেলার রেফারি নিজেই একটা সাইড নিয়েছে, তাহলে ওইটা নিরপেক্ষ হয় নাই। ভোটিং যেভাবেই হোক, ভোট বুঝলাম ঠিক মতো গুনেছে, সবকিছু ঠিক হয়েছে, কিন্তু রেফারি নিজেই ধরেন গোলের সামনে দাঁড়িয়ে বলছে এইদিকে বল, এইদিকে বল, তো তাহলে তো এটা নিরপেক্ষ হয় না। ফলে গণভোটটা নিরপেক্ষ ছিল না, কিন্তু সংসদ নির্বাচনটা পুরোপুরি নিরপেক্ষ ছিল। আচ্ছা, ভোটের আগে যে ধরনের প্রেডিকশন আসছিল, বিভিন্ন রকমের জরিপ চালিয়েছে। জরিপ আমি একদম বিশ্বাস করি না। আপনার এই অনুষ্ঠানে আমি একবার বলেছিলাম যে আমি জরিপ বিশ্বাস করি না। শান্তার একটা অনুষ্ঠানে আমি এসেছিলাম, সেইখানে আমি বলেছি আমি জরিপে আসলে খুব একটা বিশ্বাস করি না। জরিপ আসলে কিভাবে হয় আমি আপনাকে বলি। আমি একটা জরিপ দেখেছি, সেখানে বলেছে যে আমাদের সাথে বিএনপি ভোটের ডিফারেন্স 1%, কিন্তু আমি তো ভোটে সেটা আপনারা দেখেছেন যে হয় নাই। তারপরে আরেকটা জরিপ দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে একদম কাছাকাছি আসন পাবে দুটি দল, সেটাও কিন্তু হয় নাই। অতএব জরিপ আসলে এমনভাবে হয়, আপনি কোথায় করছেন, কেন করছেন, জরিপের টাকা কে দিয়েছে, উদ্দেশ্য কি, সব মিলিয়ে জরিপ অনেক সময় ম্যানিপুলেটেড হয়ে যায়। আর আমাদের দেশে মানুষের একটা প্রবণতা আছে, এটা হয়তো শুনতে একটু অদ্ভুত শোনাবে, কিন্তু আপনি দেখবেন যে অনেক সময় আমাদের বহু লোক আছেন যারা আপনি যদি বলেন যে ভাই রফিক সাহেবের বাসাটা কোন দিকে, উল্টো দিক দেখিয়ে দেয়। ওরকম জরিপে উত্তর দেওয়ার সময় তারা উল্টো উত্তর দেয়। তারা ভাবে যে আমি বলবো কেন, আমি আরেকটা বলে দিই, বুঝছেন। ফলে শিওর হওয়া খুব কঠিন যে জরিপে যে উত্তর দিচ্ছে সে নিজে ঠিক মতো উত্তর দিচ্ছে কিনা। আচ্ছা, কিন্তু মিডিয়াতে আপনি জানেন যে আমরা ইলেকশনের আগে দিয়ে যখন এই ধরনের টক শো করছিলাম, আপনিও ছিলেন অনেকগুলোতে, সেখানে মিডিয়াও একরকমের ভারসাম্য বজায় রাখার জন্য কিনা আমরা জানি না, কিন্তু অনেক ক্ষেত্রে আলোচনা এরকম করে আসছে যে বিএনপি জামাত সমত সমান সমান হয়ে গেছে। না, এইটা কি আপনি খেয়াল করেন? না, এটা প্রচারণা ফলাফল, আর এটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার একটা চাপের কারণে। কারণ আপনি দেখবেন যে যারা বা যাদের সমর্থকরা সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ এবং সোশ্যাল মিডিয়াতে কিছু জরিপও হয়েছে, সেখানে দেখবেন যে ওরা প্রায় সমান সমান, কোথাও কোথাও জিতছিল। না, সমান সমান সোশ্যাল মিডিয়াতে গেলে বিএনপি যদি ভোট পায় 20%, সেখানে জামাত হচ্ছে 80%। হ্যাঁ, যাই পাক, কিন্তু এখানে দুইটা সমস্যা থাকে। একটা হচ্ছে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ভোট ওপেন করেন, এলাকার ভোটাররা তো এখানে ভোট দেয় না, সোশ্যাল মিডিয়াতে যারা আছে সবাই ভোট দিতে থাকে। ফলে একটা জরিপ মনে করেন জিজ্ঞেস করেছে যে মাগুরা একে কে জিতবে, আবার ফরিদপুর একে কে জিতবে। একই ভোটার ফরিদপুর একেও গিয়ে ভোট দিচ্ছে, মাগুরাতেও গিয়ে ভোট দিচ্ছে, কারণ এই সোশ্যাল মিডিয়া তো তাকে বাধা দিতে পারছে না যে আপনি মাগুরার লোক না, মাগুরাতে ভোট দিয়েন না। ফলে ধরেন একটা গিভেন মোমেন্টে যখন জরিপটা চলছে বা একটা গিভেন পিরিয়ডে, তখন ধরেন ওই সময়ে একটা দলের প্রচুর সমর্থক সোশ্যাল মিডিয়াতে আছে, তারা ভোট দিয়ে ওইটাকে 80% করে দেয়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওইখানে কিন্তু টোটাল ভোট দেখা যায়। আপনি দেখবেন ভোট দিয়েছে 800 জন, তার মধ্যে অনেকে এগিয়ে গেছেন। 800 জনের একটা ভোটে বা 1000 জনের ভোটে আসলে এটা হয় না। যদি এরকম হতো যে মাগুরার ভোটাররাই মাগুরা এক নিয়ে জরিপ করছেন, তাইলে এইগুলোকে বিশ্বাস করা যেত। আরো একটু কি এর সাথে যুক্ত করবেন কিনা, আমাদের দেশের বাইরে এনআরবি যারা বিদেশে, এনআরবিরা তো অনেক ওখানে অংশ নেন। হ্যাঁ, কিন্তু এইবার তাদের ভোট ছিল, কিন্তু পোস্টালে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সংখ্যা মাত্র 15 লাখ, ভোট এসছে সবশেষ সম্ভবত 8 লাখের মতো। কিন্তু এনআরবি তো আরো অনেক, 1.5 কোটি, প্রায় 1.40-42 লাখ। সবাই তো আর পরিশ্রম করে না ওইখানে, সবাই প্রাপ্তবয়স্ক না।
তো এনআরবিদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক পরিশ্রম করেন এবং যারা তাদের এলাকার নির্বাচনে অংশ নিতে চান এরা মূলত ভোটটা পাঠিয়েছেন। ফলে 1.5 কোটি ভোট মানে থাকেও যদি আসার সম্ভাবনা কিন্তু থাকে না। আচ্ছা, আর 1.5 কোটি পুরোপুরি সবাই আমার ধারণা ভোটারও না। আচ্ছা, শেষ পর্যন্ত নির্বাচনের যে রেজাল্ট আসলো, এতে আপনি কোনো ক্ষেত্রে কি হতাশ হয়েছেন? না, আমি কোনো হতাশ হই নাই, তবে আমি খুব নির্বাচন দেখে আশাবাদীও হই নাই। নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারত যদি নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করতেন। তারা কিন্তু একেবারে দিনের শেষ পর্যন্ত এমন একটা ভাবের মধ্যে আছেন, মনে হচ্ছে বাংলাদেশটা তাদেরই চালানোর কথা ছিল, ওনারা অনুগ্রহ করে নির্বাচন করে চলে যাচ্ছেন। অনেকেই বলার চেষ্টা করেছেন কি আমরা তো নির্বাচন দিলাম, ওনারা নির্বাচন দিবে কেন, ওনারা বরং নির্বাচনে দেরি করেছে, নির্বাচন দেওয়ারই কথা ওনাদের, সেটা ওনারা দেরি করে দিয়েছে। কিন্তু আমাদের অনেক আলোচক তো এটা এই সংশয় প্রকাশ করেছেন প্রায় প্রতিনিয়ত যে তারা নির্বাচন দিতে পারবে না, দিলেও সঠিক সময় দিতে পারবে না। নির্বাচন দিতে পারবে না, নির্বাচন হবে না অনেকে বলেছেন, আবার অনেকে বলেছেন নির্বাচন দিলেও নির্বাচনটা আয়োজন করা তাদের জন্য কঠিন হবে। জি, সেটা হয় নাই। এর একটি বড় কারণ হচ্ছে আপনি দেখবেন যে সরকারের পররাষ্ট্র দপ্তর বলেছিল নির্বাচনে গন্ডগোল হলে দায়ী থাকবে আওয়ামী লীগ, আগে থেকেই বলেছিল। সবাই ভয় পাচ্ছিল যে আওয়ামী লীগ উৎপাত করবে বা আওয়ামী লীগ কোনো গন্ডগোল করবে, কিন্তু আওয়ামী লীগ কিছুই করে নাই আসলে, এবং কিছুই আসলে করে নাই। ফলে এইটা না করার কারণে দুটি ককটেল ফোটানোর খবর আমরা দেখেছিলাম। মানে দুটি ককটেল, আপনার কি ধারণা এই দলটার মাত্র 2টা ককটেল ফোটানোর ক্ষমতা? এই দলটা চাইলে সারা বাংলাদেশে এই কাজটা করতে পারে, তারা করে নাই আসলে। 2টি ককটেল আমার ধারণা, আমি যদি প্রফেসর ইউনূসের ভাষায় যাই তাহলে আমি বলবো এটা হয়তো ভোটের প্রি ভোটিং সেলিব্রেশন। কারণ উনি বলেছিলেন যে ভাঙচুর হচ্ছে, ভ্যান্ডালিজম হচ্ছে, এটা নিয়ে তাকে বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এবং সেইখানে সে গোপালগঞ্জে কিন্তু ভোটের পড়ার হার 45%। হ্যাঁ, গোপালগঞ্জে বেশ বাসি ভোট দিয়েছে, কাকে দিয়েছে কেন দিয়েছে এটা তারা বলতে পারবে। তারা ভোটকে প্রত্যাখ্যান করে নাই। কারণ আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে ওই জেলাটা তো একটা গণতান্ত্রিক জেলা। আচ্ছা, এবং তারা বহু বছর ধরে তারা ভোট দেয় এবং তাদের কাছে ভোট দেওয়াটা অনেকটা তাদের মনে হয় আর কি, ওই অঞ্চলটা মনে করে যে তারা একটা এমন জেলা যেখান থেকে স্বাধীনতার নেতৃত্ব জন্ম নিয়েছে, ফলে তারা ভোটটা দিতে চায়। এটা কিন্তু তারা, এটা মানে এমন নয় যে তারা ভোট বিরোধী, এমন হতে পারে তারা সবাই আওয়ামী লীগকে ভোট দিতে চায়, এটা হইতে পারে, কিন্তু এমন না যে তারা ভোট দিতে চায় না, তারা ভোটটা দিতে চায়, ফলে তারা ভোটটা দিয়েছে। বাংলাদেশের সব লোকই ভোট দিতে চায়। আচ্ছা, আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসে আপনি লিখেছেন যে গণভোটে হ্যাঁ এবং না মিলে মোট 3 কোটি 25 লাখ ভোট পড়েছে। এবার আমি বলি ঘটনাটা, এটা হচ্ছে কি জানেন, এটা ছিল ওই প্রেস উইং এর জন্য একটা ট্র্যাপ, মানে এটা একটা বুবি ট্র্যাপ। কেন আমি আপনাকে বলি, এরা করে কি, এরা কিছু কিছু বিশেষ লোকের স্ট্যাটাসের দিকে তাকিয়ে থাকে। এইটা অন্য লোকেরা দিয়েছে, আমি এটা কপি করে এখানে পেস্ট করেছি, ফলে ওদের উচিত ছিল যারা প্রথমে এটা দিয়েছে। এটা তো একটা ভুল তথ্য। না, ভুল তথ্য তাতে কি, আমার কিছু আসা যায় না। এই ভুল তথ্যের বিরুদ্ধে প্রেস উইং কথা বলে না, প্রেস উইং খুঁজে বের করে আব্দুল নূর তুষার কি বলেছে। প্রেস উইং এর সমস্যা এটা, আনিস আলমগীরকে খুঁজে, আব্দুল নূর তুষারকে খুঁজে। আমি আপনাকে একটা কথা বলি, এই প্রেস উইং যখন পিনাকি ভট্টাচার্য রইল বাকি 3 রইল বাকি 2 বলে স্ট্যাটাস দিচ্ছে, এই প্রেস উইং বলে নাই যে এটা যে বিদ্বেষ ছড়ানো, এইটা যে কোনো ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করা। তখন প্রেস উইং কোথায় ছিল, কোন জায়গায় ছিল প্রেস উইং? প্রেস উইং দেখে নাই যে বাংলাদেশের লোকজনের ঘর পোড়াইতে বলা হচ্ছে? আচ্ছা, সেটা প্রেস উইং, কিন্তু সাধারণ মানুষের কাছে আপনি কিন্তু সাধারণ মানুষের কাছে আপনাকে অনেকে ফলো করে, পছন্দ করে, এবং আপনি একটা তথ্য দিলে সেটাকে মানুষ সঠিক হিসেবে ধরে নেয়, অথেন্টিক হিসেবে ধরে নেয়। হ্যাঁ, ফাইন। এবার আমি আপনাকে উত্তর দেই, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে তো আমাকে লোকজন বেশি ভালোবাসে না, বাসে? ওরা বলে বাসতে পারে, আপনি কিভাবে সেটা নিশ্চিত? না, আমি জানি না। ওনাকে তো ভোট দিয়ে মানুষ বসান নাই। না, ওনাকে তো প্রধান উপদেষ্টা বানায় না, কিন্তু ভোট দিয়ে তো মানুষ বসান নাই, কোনো ম্যান্ডেট দিয়ে তো বসান। আমার ভোট দিয়েছে না, আপনাকে পছন্দ করে, আপনি ছোটবেলা থেকে আপনি পছন্দ করেন দেখি, এটাই হচ্ছে সমস্যা। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন নাই মন খুলে সমালোচনা করবেন, তাহলে ওনাকে সমালোচনা করার জন্য লোকজন কারাগারে গিয়েছে কেন? সংবিধান নিয়ে গল্প করতে গিয়েছে কিছু লোক, তারা কারাগারে গিয়েছে কেন? ওটা একটা ফলস ইনফরমেশন ছিল, আপনারা মন খুলে সমালোচনা করবেন না। কিন্তু তুষার ভাই, আমি একটু ফারাবির অনুভূতি নিয়ে জিজ্ঞেস করি, মানে সাংবাদিকটা আনিস ভাই কি কারাগারে গেছে প্রধান উপদেষ্টার সমালোচনা করে? হ্যাঁ, উনি প্রধান উপদেষ্টা না, উনি নেহারিনা পায়া খায়া তারপরে আসেন। এই যে আপনি মজা করছেন আমার মতোই, এই দিস ইজ দ্য প্রবলেম উইথ ব্রাদার্স। ভাইরা না এরকম মজা করে আসেন। আপনাকে জিনিসটা বলি, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, বলা হয়েছিল ওনার সঙ্গে কথা বলা হবে। ওনাকে নিয়ে গিয়েছে ব্যায়ামাগার থেকে, নিয়ে গিয়ে তাকে বসিয়ে রেখে উনি যখন ওখানে বসা, তার অনেকক্ষণ পরে উত্তরা পশ্চিম থানায় তার নামে মামলা হচ্ছে। যে মামলা করেছে তার চেহারা আমরা এখনো পর্যন্ত দেখি নাই। ওখানে আরো 3 জন আসামি আছে, তাদের কাছে পুলিশ যায় নাই, শুধু ওনাকে নিয়েছে।
খালেদ মহিউদ্দিন, আপনি কি আচ্ছা, তারপরে সেই মামলা ওনার জামিন হয়েছে, তাকে আরেকটা মামলা ধরিয়ে দেওয়া হয়েছে এবং দুদকের হ্যাঁ, যাতে জেল গেট থেকে মানে উনি ছাড়া না পান। হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন, মন খুলে সমালোচনা করতে বলার পরে মানুষ সংবিধান নিয়ে আলোচনা করতে গেল, মব সেখানে ঢুকে গেল, সেই মব যে ঢুকলো সেই মবের একজনকেও পুলিশ নিয়ে গেল না, মব সন্ত্রাসে আক্রান্ত হয়ে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসে যারা ফোন করেছিল তাদেরকে ধরে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে মামলা হলো সন্ত্রাস বিরোধী আইনে, অথচ সন্ত্রাস করেছিল কিন্তু মব। না, কিন্তু আমি 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 জানি না, আমি এটা নিয়ে ইয়ে করতে চাই না, কিন্তু উনার মধ্যে কি মানে উপহাস পরিহাস এগুলি ছিল না, মানে কেন আমি এখনো আসলে ধরতে পারি না, মানে এই জিনিসটা ওনার কি, মধ্যে যাই থাকুক, হ্যাঁ এটার জবাবদারি যাই থাকুক, এটা তো আসলে ওনার বিরুদ্ধে প্রথম যে মামলাটা করা হয়েছিল জি। সেই মামলাটা সম্পূর্ণ অবাস্তব। আচ্ছা 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 আচ্ছা, সেটা একটা। শেখ হাসিনার সময়টাতে সরকার বিভিন্ন সংস্থা থেকে, যেভাবে আপনিও বাংলাদেশে ওই সময় অনেকটা সময় সাংবাদিকতার সাথে পুরোপুরি জড়িত ছিলেন, সরকারের পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে বিভিন্ন রকমের চোথা সাপ্লাই দেওয়া হতো এবং এটা 2014 পর থেকে সম্ভবত বেড়েছিল। সেই জায়গা থেকে সাংবাদিকতা একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে বাধা ছিল বলে অনেকেই মনে করেন এবং আপনিও কোনো কোনো জায়গায় বলেছেন এটা, যে হ্যাঁ, সাংবাদিকতার এক রকমের খারাপ দিক আপনি দেখেছেন এবং এক পর্যায়ে আমি জানি না, হয়তো আপনি প্রেশার ফিল করে অথবা কোনো না কোনো কারণে আপনি দেশের বাইরে চলে গেলেন, সেটা অনেক বাংলাদেশের অনেক মানুষের মন খারাপ হয়েছিল, কিন্তু আপনি গেলেন। আপনার কি এখন মনে হয়েছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই 18টা মাস ইউনূস সরকার যখন দায়িত্ব নেয় তারপর থেকে তারা প্রেসের ফ্রিডমের ক্ষেত্রে বিশেষ করে খুব মানে কোনো নিয়ন্ত্রণ আরোপ করে নাই? আচ্ছা, আমি এটা দুই ভাগে দেখি। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণটা অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের স্ব-আরোপিত ছিল। স্ব-আরোপিত বলতে যে উনি মনে করতেন যে আমার এটাই করা উচিত, আদারওয়াইজ দেশের মধ্যে এই হয়ে যাবে, দেশের মধ্যে সেই হয়ে যাবে। তারা শেখ হাসিনার এবং পারলে বিকল্প দেখান এক ধরনের কথাবার্তা বলে যে না, আমাদের তো আর বিকল্প না, আমরা আর কি করবো, এটার মধ্যে এরকমই হইতে হবে, এইটা করে তারা এক ধরনের সান্ত্বনা পাইতেন এবং এই সান্ত্বনার পুরস্কারও তারা পাইতেন নানা সময়। কখনো বিদেশ যাইতেন, কখনো হচ্ছে আরো অন্যান্য উপহার পাইতেন। ওইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেকটাই স্ব-আরোপিত। আর কিছু কিছু জায়গায় আমার মনে হইতো যে কিছু হুমকি, কিছু ধামকি, কিছু জেল, কিছু জরিমানা, কিছু মৃত্যু, কিছু হত্যা, কিছু গুম আছে। আপনাদের মনে থাকবে মুশতাক ভাইয়ের কথা। তো মুশতাক ভাইয়ের কি আর মানে মানে এমন কি ভয়ঙ্কর কথা লিখছে যে তাকে আসলে 8 মাস 10 মাস কারাগারে থাকতে হবে। কুমিরের ফার্মটা দখল করা হয়েছিল, জোরপূর্বক এটা শেয়ার ট্রান্সফার করে কিনে নেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু অভিযোগটা কি, আমার কাছে এবং সেটার পেছনে ছিল পিকে হালদার। হ্যাঁ, এবারে কি ভয়ঙ্কর। তো ওই মুশতাক কিন্তু ভাইকে এটা করা হয়েছে, কার্টুনিস্ট কিশোরকে এটা করা হয়েছে, কাজল, সাংবাদিক কাজল, উনাকে আমি হচ্ছে মানে কাজলকে কেন এটা করা হলো আমি কৌতূহল ভরেই প্রশ্ন করি। কারণ আমি ওই যে তুষার ভাই বললো না যেটা আমি ঠাট্টা করতেছি, ঠাট্টা আমি আসলে সারফেসে যা থাকে তাই আমি দেখা, মানে আমার কাছে বাংলাদেশের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কোনো দরকার আছে মনে না, কারণ পুলিশও প্রকাশ্যে ঘুষ খায়। আপনি কোনো কিছু ইনভেস্টিগেশন করার দরকার নাই, তো সবই তো প্রকাশ্যে আছে। আপনি ইনভেস্টিগেট করবেন তখনই যখন কেউ আপনার বিরুদ্ধে কোনো একটা উদ্দেশ্যমূলক কিছু করতে চায়, তাহলে ইনভেস্টিগেট করতে হয়। আমি দেখতাম যে এই যে আওয়ামী লীগ আমলে এটা খুব ডিফিকাল্ট ছিল, এই খুঁজতে দেখা গেল যে উনি কোনো এক এমপির সাথে, যিনি আওয়ামী লীগের এমপি খুব প্রভাবশালী, তার সাথে বেয়াদবি করছেন, কাজল সাইফুজ্জামান শিকরের সাথে বেয়াদবি করছেন, এইটাই হইলো আমি পাইলাম। আচ্ছা, আপনি বললেন স্ব-আরোপিত বিষয়টাকে এই পর্যায়ে গিয়েছিল। আপনি 2024-এর সময় যদি বাংলাদেশের গণমাধ্যম কিভাবে চলেছে, বিশেষ করে ওই আন্দোলনের ওই 1 মাস, আগস্ট মাসটা, জুলাই থেকে আগস্ট, ওই 1 মাসে 18 তারিখ, 19 তারিখ, 21-22 তারিখ যে সময় ছাত্রদের ওই একটা আনরেস্ট অবস্থা তৈরি হয় এবং প্রকাশ্যে পুলিশ গুলি করে মারে, তখন কি টেলিভিশনে এরকম দেখানো গেছে? আমি তো জার্মানিতে ছিলাম, আমি তো টেলিভিশনেই দেখছি। আমি জুলাই আন্দোলনের যে অত্যাচার এরা যে করতেছে এটা তো আমি টেলিভিশনে দেখছি, মানে মেইনস্ট্রিম মিডিয়ায়, যমুনা টেলিভিশনে দেখছি, আমি সময় টেলিভিশনে দেখছি। হ্যাঁ, আরে ভাই, আবু সাইদের মৃত্যু তো আমি টেলিভিশনে দেখছি পুরা। না, কিন্তু যেটা আমি বলি, জুলাই আন্দোলনের ক্ষেত্রে গণমাধ্যমের যে ভূমিকা,
গণমাধ্যমের এই সাহসী ভূমিকাকে অ্যাকনলেজ করতে হবে। জুলাইয়ের 15 স্পেশালি আবু সাইদের মৃত্যুর পর প্রতিদিন মৃত্যুর টালি দেওয়া, প্রতিটা খবরে এই রকমের মধ্যে ইন্টারনেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত। আমি জার্মানি থেকে দেখছি, আমি অত কিছু আমি জানি না, মানে তুষার ভাই বা ফারাবি আপনি হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গণমাধ্যম এই কনস্ট্রেনের মাধ্যমে মধ্যে অনেক গলা টিপা তার ধরার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে কিন্তু এটাতে বাইরে হয়ে আসছে অনেক ক্ষেত্রে। এই যে সমন্বয়ক 6 জনকে ডিবি অফিসে পাওয়া যাওয়া, তাদের পিছনে লাইগা থাকা, তারা তো খুব আরাম পায় না। না, তাদের পিছনে তো গণমাধ্যমের চাইতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ছিল অনেক বেশি। সোশ্যাল মিডিয়ার কথাটা আপনি আলাদা রাখেন, সোশ্যাল মিডিয়াটার তো বেশি থাকতে কিছু লাগে না। আপনি এখানে দিয়ে রাস্তায় যাইতেছেন, আপনি একটা ক্যামেরা দিয়ে এটা খুললেন, ভাই আপনি তো আপনার বুম নিয়ে যাইতেছেন, আপনার একটা চেহারা নিয়ে যাইতেছেন, আপনি আপনার একটা তো বড় একটা ক্যামেরা নিয়ে যাইতেছেন, আপনি তো চাইলেই একটা জায়গার মধ্যে থেকে আপনি একটা ফুটেজ পাবেন না। কিন্তু গণমাধ্যম তো ঘোষণা দেওয়া, আপনি খেয়াল করতে হবে যে এই গণমাধ্যমগুলি প্রত্যেকটাই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত বড় বড় ব্যবসায়ীদের। সাংবাদিকদের ওইখানে বৈশা চাকরির ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ওই সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি এটা এখন দেখাই দিব, আমি এটা এখন জিজ্ঞেস করবো না, করছে না। আবার আমি তো টেলিভিশনের ফুটেজ দেখছি রে ভাই, যমুনার দেখছি, সময়ের দেখছি, 24-এর দেখছি, ইন্ডিপেন্ডেন্টের দেখছি তো। কিন্তু ওই যে দেখছেন সেটা ছিল হয়তো 5%। সেই সময় লাইভ করা যায় নাই। সেই সময় যারা সাংবাদিকতার সাথে ছিল, আমরা দুপুর 2টার বুলেটিন যখন চলছে তখন গোলাগুলি হচ্ছে, মানুষ মারা গেছে, খবর আসছে, সেগুলো আমরা দেখাইতে পারি নাই। কি করা যায় না, আপনি দেখাইবেন কেমন? আপনার কোনো কিছু দেখাইলে আপনি সারা জীবন তো আর দেখান নাই, এরকম একটা যুদ্ধ হইতেছে, এটা তো আপনি ইচ্ছা করলেই দেখাতে পারো না। কিন্তু যা কিছু করা হয়েছে সেইটাও অনেক করা হয়েছে, আমি সেটা বলবো যে এই রকম কনস্ট্যান্টের মধ্যে থেকে অনেক কিছু করছে। অবশ্যই লাইভ করা যায় নাই, অবশ্যই এটার মধ্যে হয়েছে। তবে আমি সহারপিত বলবো কি জানেন, আপনি এমন একটা পেশায় আছেন যে পেশাটাতে আপনাকে লোকে ভালোবাসবে, তালমিস্ত্রি খাওয়াবে, ব্যাপারটা এরকম না। আপনি কোনো একটা জায়গাতে একটা ফোন দিল, আপনি 3বার হেসকি দিয়া 4বার ওই দিকে ভাইগা গেলেন, এটা তো হবে না রে ভাই, তো হবে না। আমি একটা টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, এক্সিকিউটিভ এডিটর ছিলাম, আমার জীবনে কোনোদিন কেউ কোনো ফোন করে নাই জীবনে। আস্ক দেম। ফোন করে নাই? নো। আপনিও তো কোনো একজন আওয়ামী লীগের একজন বড় ব্যবসায়ীর সেই প্রতিষ্ঠানেই কাজ করেন, কোনো সময় কোনো রিকোয়েস্ট? নো, নেভার। এবং শোনেনও নাই? নো, নেভার। আমারে তো বলছি, সালমান এফ রহমানের সাথে আমার ছিল যে উনি আমাকে কোনোদিন আনসলিসিটেড, জার্নালিজমের ক্ষেত্রে উনি আমাকে কোনো আনসলিসিটেড অ্যাডভাইস দিতে পারবে না। উনি যখন গাড়িতে পতাকা লাগাইছে, আমি বুঝছি যে এইটা উনি রাখতে পারবে না। ওনার সাথে আমার একটা দ্য মোমেন্ট আই লেফট ইট, এটা কিন্তু সরকারের চাপ না ভাই। আপনার এই সরকার ফোন করে, সরকার তো চাইবই, আপনি সরকারের ফোন করে আপনি সরকার একটা কথা কবে, আপনি সারাক্ষণই সরকারের কথা শুনবেন, কোনো না কোনোটা তো আপনার নাও শুনতে হইব, তাই না? আপনি না শোনাটাও তো আপনি দেখাইবেন। আপনি সরকারের কথা শুনবেন, গ্রামীণ ফোনের কথা শুনবেন, রেড কাউর কথা শুনবেন, তো আপনি যাইবেন না কই? এইটারে আমি কইছি সহারপ্ত ভাই, সবটাই তো এটা করতে হবে। সহারকের অনেক কারণ আছে, কারণ মালিকরাও তো প্রচুর টাকা ইনভেস্ট করে, হ্যাঁ প্রচুর টাকা, এবং তাকে ব্যাংক থেকে লোন নিতে হয় বা তার টাকা খরচ করতে হয়। এখন সরকার যদি এটা হঠাৎ চাবি মেরে দেয়, যেটা আমাদের আইনের মধ্যে আছে, চাইলেই পারে, বিটিআরসি চাইলে ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিতে পারে, আপনার ফ্রিকোয়েন্সি নিয়ে নিল, বাতিল করলো, অথবা তথ্য মন্ত্রণালয় আপনার লাইসেন্সটা বাতিল করতে পারে। হ্যাঁ, এটা আপনাদের চোখের সামনে অনেক চোখের সামনে হয়েছে, একদম গিয়ে ঘিরে ধরে সিএসবি বন্ধ করা হয়েছে। সেটা তো কোনো গণতান্ত্রিক সরকার করে নাই, 111-এর সরকার করেছিল এটা বন্ধ। এবং তারপরে কিন্তু আমরা একসময় দেখেছি যমুনা টিভিও বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে আবার খোলা হয়েছিল। তো এরকম আছে তো এই ইতিহাস। ফলে এই দিগন্ত টিভি বন্ধ করা হয়েছিল, চ্যানেল 1 বন্ধ করা হয়েছিল। একবার আমরা দেখেছি কোর্টের রায় এসেছিল, কিন্তু ইটিভি বন্ধ করা হয়েছিল। তো সরকার চাইলে তো বন্ধ করতে পারে, সেই জন্য মালিকরা ভাবে যে আমার এত টাকার ইনভেস্টমেন্ট, এটা হঠাৎ বন্ধ হয়ে গেলে কি হবে, তারাও আসলে ভয়ের মধ্যে থাকে। আচ্ছা তুষার ভাই, আমি মাঝখানে একটা কথা কই, ফারাবি ওইটা সাক্ষী। 2011-12-13-তে 13 থেকে 13-র পরে আইসা সেটা একটা ডিফারেন্ট জায়গাতে গেছে, তখন শুরু হলো লাইভ করা। প্রধানমন্ত্রীর প্রতিটা সফর, সেটা রংপুরে হোক, কাউনিয়াতে হোক, এই খেজুরদহতে হোক, যেইখানে হোক, ওইটা লাইভ করতে হবে। এই পাগলামি কে প্রথম কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এগুলি বলে নাই, পরে এগুলি দেখাইতে আমি কিন্তু প্রতিবাদ স্বরূপ বহু প্রধানমন্ত্রী সফর আমি এরকম দেখাই। 2011-12-13-তে কিন্তু আওয়ামী লীগ সরকার একরকম, 2014-তে সেই 154 আসনে বিনা বাধায় ভোটে জয়লাভ করার পরে আওয়ামী লীগ কিন্তু ডিফারেন্ট। সেই আওয়ামী লীগ কেমন ডিফারেন্ট? সেই আওয়ামী লীগ তখন যেহেতু সে জানে সে জনগণের ম্যান্ডেট আর তার নাই, তখন সে মিডিয়ার উপরে চড়াও হইতে শুরু করছে। এবং মিডিয়া তখন করছে কি, মিডিয়া তার মানে ও বলে একটা মানে
ও যেটা বলে সেটা এমপ্লিফাই করে সে। যেমন হয়তো এখান থেকে কখনো বলছে যে বিটিভির খবরটা দুপুরে দেখাইতে হবে, বিটিভির খবর দুপুরে দেখানো ফরজে আইন করে ফেলছে। মানে এমনই আইন এটা। আমি একদিন হঠাৎ করে কৌতূহলী হয়ে, এটা একটা সাধারণত এরকম একটা সময় দেখানো হইতো যে এটা টেলিভিশনে কোনো কাজের সময় না, তো বিটিভিটা একটু লাগাই দিয়া বাইরে গিয়া ফারাবি খুব সুন্দর করে বসে রয়েছে, প্রডিউসাররা সব আসছে, ক্যামেরাম্যানরা আসছে, যারা একসাথে কখনো বেরোতে পারে না, তো বিটিভিটা লাগাইতে পারছে। এটা একটা খুব উৎসবমুখর সময়। আমার একবার কৌতূহল হলো, আমি বললাম যে এটা কইছে কে, মানে এটা বিটিভিটা আমার দেখাইতে হবে, এটা কোথায়। পরে খুঁজতে খুঁজতে দেখা গেল লাইসেন্সের কোথাও জানি কি একটা কি আছে যে এটার মধ্যে থেকে এটা দেখাইতে হবে। মানলাম। তাইলে এই যে প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো জায়গায় যাবে, আজকের এটা কিন্তু একটা ঘটনা। এই ঘটনার ক্ষেত্রে ধরেন নাহিদ, আপনি যেটা বলছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। নাহিদ ইসলামদের মধ্যে অনেকে এখন এই রেজাল্টের পরে অনেক সহিংসতার ঘটনা ঘটছে। এখন তারেক সাহেব জামাতের আমির সাহেবের বাসায় গেছেন, তার কিন্তু আর দরকার ছিল না নাহিদ সাহেবের বাসায় যাওয়া, জোটের প্রধানের গেছে, কিন্তু তারেক সাহেব নাহিদ সাহেবের বাসায় যাওয়াটাকে এটা সিগনিফিকেন্টটা হচ্ছে এই, সেটা নাহিদ সাহেবদেরও বলা এবং সারা বাংলাদেশের বিএনপির লোকজনদেরকে এটাও বলা যে তোমরা কিন্তু এটা করতে পারবে না, বিকজ আমি উনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, ঠিক না? এটা একটা লাইভ হওয়ার যুক্তি আছে। কিন্তু আপনি প্রধানমন্ত্রী প্রতিদিন একই বক্তৃতা দিবে, এটা আপনি লাইভ করবেন কেন? এটি কি ঘটনা এটার মধ্যে? এই কি জানি বলে তারেক রহমান আসছেন বাংলাদেশে, এইটা ক্লিক করে আপনি তার কি ফ্লাইটের, এটা জানি কি বলে তো সেটা, ওই যে মানে ট্র্যাকিং করা, ফ্লাইট ট্র্যাকিং আপনি দেখবেন, ওইটা করবেন কেন? মানে এটা কোনো একটা জায়গার তো একটা লজিক তো থাকে। ভাই আপনি যে কথাটা দিয়ে শেষ করলেন, আমি ওই জায়গা থেকে একটু শুরু করি। যে গতকাল হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করার সময় আপনি অভয় চেয়েছেন, একজন সাংবাদিক হিসেবে অভয় চাওয়ার কি দরকার আছে? অথবা এটাকে আরেকটু বলি যে আপনার অভয় চাওয়াকে অনেকেই নতজানু ভঙ্গি হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন এটা ছড়িয়েছে তখন যে খালেদ মহিউদ্দিনকে চিনে সবাইকে প্রশ্নের মুখে জর্জরিত করা, প্রশ্ন বানে জর্জরিত করা, সে খালেদ মহিউদ্দিনের হাসি কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে আবার সেই সময়টা ফিরে আসলো কিনা, যে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে যেভাবে মানুষ, মানে সাংবাদিকরা যারা দলীয় সাংবাদিক যাদের কথা বললেন যে সেলফ সেন্সরশিপ যারা নিজেরা করতেন, তা মানে সেই রকম একটা উপস্থিতি কি মানুষের সামনে আসলো কিনা? প্রথম কথা হলো যে আমি যে বলছি যে যদি অভয় দেন, সেটা বলে যদি আমি তার অভয়ের অপেক্ষা করতাম তাহলে মনে হতো যে আমি এটার মধ্যে থেকেছি। আমি যদি অভয় দেন এবং তারপরে লেজের প্রশ্নটা আমি একই সঙ্গে করছি, আই ডিডন্ট ওয়েট ফর হিজ নট ইভেন, ওকে? ও অভয় দেন, যদি অভয় দেন হচ্ছে একটা বাগধারা। যে যারা এটা বলতেছেন, মানে এটা জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তারা ইনক্লুডেড, তাদেরকে যখন আমি ইন্টারভিউ করছি তাদেরকেও মনে হয় আমি অসংখ্যবার বলছি যদি অনুমতি দেন, যদি বেয়াদবি না নেন, এটা আমার একটা কথা বলার ধারা। এবং আমি এটা বাংলা প্লিজের এটা আমার স্পষ্ট করে আমার এগুলি মনে নাই, কিন্তু আমি একদম ড্যাম শিওর যে আমি হাসনাত আব্দুল্লাহরে বা জনাব হাসনাত আব্দুল্লাহরে বা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাইরে বলছি যদি বেয়াদবি না নেন, যদি অভয় দেন, অভয় দেনটা হয়তো বলি নাই, যদি অনুমতি দেন, যদি অনুগ্রহ করে বলেন আপনাকে আমি খুব পছন্দ করি সেই জন্য আপনি বলেন, এইটার একটা জার্নালিজমের টার্ম আছে, এই টার্মটার নাম হচ্ছে ইউফেমিজম। ওয়েন ইউ আস্ক এ ডিফিকাল্ট কোশ্চেন টু এনিওয়ান, আপনি এটাকে তাকে একটা এরকম একটা জায়গা দিবেন যে এটা তার সাথে আপনার ব্যক্তিগত ক্ষোভ বা কোনো কিছু না। উনি সেইখানে তারেক সাহেব কালকে প্রেস ব্রিফিং ডাকছে, আপনি দেখেন আপনি জার্নালিজমের ছাত্র, প্রেস ব্রিফিং আর প্রেস কনফারেন্সের মধ্যে একটা তফাৎ আছে। প্রেস ব্রিফিং এর মধ্যে আপনার জার্নালিস্টের তখন রাইট নাই যে আপনি তার কোশ্চেন করতে, তার কোশ্চেন নিতেই আপনি বাধ্য। আপনি প্রেস ব্রিফিং করবেন, কইরে এখান থেকে চলে যাবেন। আমি তো সেই জন্য আমি ধারণা করতেছিলাম যে উনি কি আমার প্রশ্ন নিবে না, আই ওয়াজ মানে ওরকম একটা জায়গায়, কারণ উনি এটা প্রেস কনফারেন্স বলে নাই, কিন্তু উনি বলছে এটা প্রেস ব্রিফিং। ঠিক আছে, আমি তার এখন কোশ্চেন করবো, আমাকে কোশ্চেন করতে, আমি কি নিয়ে কোশ্চেন করবো, আমার তো একটা সুযোগ, ওয়ান চান্স। আমি তো তাকে টকশো করতেছি না, আমি ব্যাক এন্ড ফুট করতে পারবো না, একটা চান্স। ওই একটা চান্সের ক্ষেত্রে আমাকে একটা জিনিস আমার এখন জানতে হবে যে ঠিক আছে আপনি বলছিলেন যে ইলেকশন সহজ হবে না, তা আপনার ইলেকশন কি সহজ হয়েছে? আর এটা লেজের প্রশ্ন হচ্ছে আপনি 200-এর বেশি আসন পাইতে গিয়ে কি আপনার ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে? এইটা করার আগে আমি বলছি যদি অভয় দেন 200 আসন পাইতে গিয়ে এটা হয়েছে। তারপরে আমি হাসছি আমি এই কথা বলা, আমার এই কথা বললে আমার হাসি আসে, এখনো হাসি আসতেছে। তার চেয়ে বেশি হাসছি যে আমার এই কথাতে মির্জা ফখরুল ইসলামকে এক ধরনের রিয়েক্ট করছে, হাত নাইরেটারে সে জানি কি মানে একটা অবস্থা করছে, ওইটা দেখে আমার আরো বেশি হাসি পেয়েছে। আচ্ছা, তো এইটার নাম কি নতজানু হওয়া?
আপনি যে কোশ্চেনটা করলেন, আপনি কোশ্চেনটা আবার পড়েন তো দেখি। এইটার মানে কি হচ্ছে যে তারে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভাই, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি খুঁজলে দেখতেন আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নগুলোকে এটা যে যুক্তিবাদী প্রশ্ন, এটাও আপনি অনেকটা দেখতেন। আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে এটা পিক করছেন, কারণ হচ্ছে যে আপনি বুঝছেন যে এইটা আমারে কইলে আমি এখন এটার মধ্যে মানে আপনি এটার মধ্যে থেকে ওইটা আপনি পিক করছেন, এটা আপনার চয়েস, তাই না? আপনি যেটা চয়েস করলেন, আমার এই প্রশ্নটা যে অনেক ভালো প্রশ্ন হয়েছে এটাও তো অনেকে কইছে, তাই না? ওটা তো আপনি পিক করেন নাই, কারণ ওটা সোশ্যাল মিডিয়াতে আপনার লাগে না, কারণ ওটা আপনার মনের লাগে মিলে না। ইউ পিকড সামথিং অ্যাকচুয়ালি ইউ লাইকড, রাইট? Isn't it? যে এইটা আপনি দোষ নাই, আমি আপনার দোষ দিতেছি না, আপনি ভালো কামই করছেন। এখন ঘটনা হইলো যে আপনি মানে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি মাইকের সামনে দাঁড়ায় বলতেছে, আমি নাকি বলতেছি কোট করতে, আসিফ মাহমুদ সজীব আপনি যদি শোনেন তাহলে শোনেন, আমি বলি আপনারে। আপনি যে আমারে বললেন যে একজন সাংবাদিক ক্ষমতায় আসার আগে ওনাকে বলেছেন যদি অভয় দেন তো বলি, অভয় না দিলে বলবো না। আপনি দেখান তো এটা আমি কোথায় বলছি? আমি এক লাইনে বলছি যদি অভয় দেন তাইলে আপনাদের জানতে চাই যে 200 আসনের বেশি পাইতে গিয়া আপনার কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হইলো? আমি প্রতিটা শব্দ মাইপা বলি, কিন্তু ইট মে সাউন্ড এ বিট অ্যারোগেন্ট। আমি কিন্তু আমি বলি ফারাবি, আমি প্রতি শব্দ মাইপা বলি, কিন্তু আমি যে ওখানে গিয়া ওইটা বইলা যে হাসবো, হাসিটা বেশি হয়েছে কারণ মির্জা ফখরুল ইসলামকে হাত পা ছুটতে শুরু করছিল, সেই জন্য আমার হাসি আর একটু বেশি পাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনাকে যারা কাছ থেকে চিনে, আমার কাছে বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো না, আমি বলি আমার কথা শোনেন, আমি তার কাছ থেকে বলে আসবো না যে ওই যে আমার নাসিরউদ্দিন ওজ্জার মতো অবস্থা হবে, বুঝছেন তুষার ভাই? যে মানে চিঠি লিখতে হইলে যে ভাই আজকে তো পায়ে ব্যথা, ভাই চিঠিটা হাত দিয়ে লিখবেন, পায়ে ব্যথা তো কিছু ওই বাড়ি গিয়ে পড়ে আসতে হবে তো হাতের লেখা। কাছে কাছে গিয়ে তো বলে, আমি তো ভাই ব্রডকাস্টের মানুষ, আমার তো বাড়ি বাড়ি গিয়ে আমার বলে আসার কোনো সুযোগ নাই। মানুষ আমারে বলে যে এইসব কথা যে বলা হয়, তখন আমি এইটা সোশ্যাল মিডিয়াতে আমি রিয়েক্ট করি না। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তো আমি এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যবহার করি না। না, রাইট, একদমই ঠিক। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে। এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি $234 বিলিয়ন বিদেশে পাচার করা? এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের 80% ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে, 30 লাখের গল্প বানাইছে। এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই। 6757 জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেয়। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের মধ্যে কন্টিনিউয়াসলি অবিশ্বাসের বীজ বপন করছে। বিএনপির অ্যাগেনস্টে এনসিপি, এনসিপির অ্যাগেনস্টে অমুক দল তমুক দল, মানে মিলায় ঝিলা একেবারে একটা যে অ্যাজ ইফ সবাই ভেঙে চুরে খান খান হয়ে গেছে। পার্টিকুলারলি বিএনপির সাথে অনেকগুলো বিষয় জড়িত। প্রথম বিষয়টা হচ্ছে যে বিএনপির একটা ইলেকশন ট্রমা আছে, যেটা আমি বারবার বলি আর কি। এই ইলেকশন রিলেটেড ট্রমাটা হচ্ছে বিএনপিকে খুব কাছে থেকে বারবার ক্ষমতার থেকে বঞ্চিত করা হয়েছে। 2001-এর পরে দেখেন দেশের এত বড় একটা রাজনৈতিক দল সে কোনো ভালো নির্বাচন পায় নাই। 2007-এর জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবে 111-এর একটা ভারতের সমর্থিত সরকার এখানে টেক ওভার করে। 2008-এর নির্বাচনটাতে হাইলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে নিম্নতম 100 সিটে আপনার হারানো হয়। 2014-তে পরিবেশ এমন করা ছিল, খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে, ঘরের ভিতর থেকে বের হইতে পারছে না, তারা নির্বাচনে যায় নাই। 18-তে ডেকে শুনে ফাঁদ পেতে হাসিনা গণভবনে নিয়ে বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়ায় আবার রাতের মধ্যে নির্বাচন করে ফেলছে। 24-এ তো দামি নির্বাচন করছে। তো সব মিলায় যদি আপনি আগের যে 90-এর ইলেকশন সাইকেলটা ছিল, এই সাইকেলটা থাকলে বিএনপি বাই নাও আরও 2টা টার্ম তার ক্ষমতা থাকার কথা ছিল, সেখানে সে একটা ভালো নির্বাচনই পায় নাই। অতএব বিএনপির কিন্তু নির্বাচন নিয়ে একটা আতঙ্ক কাজ করছে তার ভিতরে, এবং এইটাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এত বড় একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, এই লম্বা সময় রাস্তায় রাজপথে আন্দোলন করেছেন, ত্যাগ কোরবানি করেছেন, আপনি আবার একটা 2018-র ফাঁদে পড়তে যাচ্ছেন কিনা, 2008-এর একটা ফাঁদে পড়তে যাচ্ছেন কিনা, এইটা তার মাথায় কাজ করে। এইটাকে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সবাইকে গ্রহণ করে এটাকে সম্মানের সাথে অ্যাপ্রিশিয়েট করতে হবে, এটা জরুরি, কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল। দ্বিতীয়ত হচ্ছে এইখানে অনাস্থা তৈরি করার পিছনে একটা ফ্যাক্টর কাজ করেছে হচ্ছে আওয়ামী লীগ এবং দিল্লির একটা অর্কেস্ট্রেটেড এফোর্ট আছে। ভারতের যদি ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইনটা দেখেন, কন্টিনিউয়াসলি সে এখানে টেনশন ক্রিয়েট করছে। কিভাবে করছে দেখেন, একটা মানবিক করিডোর দেওয়া হয়েছে
এই আলোচনাটা প্রশ্ন হচ্ছে ওটা উপদেষ্টার মুখ থেকে কখনোই আলোচনাটা আসাই ঠিক হয়নি। পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আপনার এই আমাদের সশস্ত্র বাহিনীর কোনো আস্থা নাই। ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি দ্বৈত নাগরিক, ওনার কাছে রিপোর্ট করার ব্যাপারে সশস্ত্র বাহিনীর যথেষ্ট দ্বিধা আছে। এবং এই কথাগুলো দেখবেন যে আপনার বড় বড় রাজনৈতিক দলের নেতারা বলছে দেশ গাজা হয়ে যাবে, এখানে ফিলিস্তিনের মতো অবস্থা তৈরি হচ্ছে, এখানে ইউক্রেনের মতো ছায়াযুদ্ধ তৈরি হবে। তারপরে হচ্ছে প্রফেসর ইউনূস তো আমেরিকার লোক, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে তিনি ওখানে গেছেন, অতএব নিশ্চয়ই কিছু একটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। বার্মা অ্যাক্ট, ইন্ডো প্যাসিফিক পলিসি, সব মিলায়ে একটা কনসার্টেড এফোর্ট ক্রিয়েট করে এইখানে যারা ক্ষমতার রাজনীতি করেন তাদেরকে নার্ভাস করে ফেলছে। আমি জেনুইনলি কিছু সংস্কার বিচারের এই জুলাই সনদের মধ্য দিয়ে করে আমি ক্ষমতা ছেড়ে দিতে চাই। মুখোমুখি কথা বলার কারণে যেটা হয়েছে, এই আস্থার সম্পর্কটা তৈরি হয়েছে এবং দুই পক্ষ কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। এই জন্য এখানে তারেক রহমানও যেতে নাই, এখানে বিএনপিও যেতে নাই, ইউনূসও যেতে নাই, এখানে আমরা সবাই, বাংলাদেশ জিতেছে, আমার শত্রুরা হেরেছে। এই মিটিংয়ে সবচেয়ে বেশি তিনি যেটা বলেছেন, তারেক রহমান একটা রিকমেন্ডেশন দিয়েছেন যে এটা ফেব্রুয়ারিতে করা যায় কিনা, ওয়েদার সব কিছু মিলায়। আপনার প্রফেসর ইউনূসও কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল না, কেন আমরা যেগুলো করতে চাই সেই কাজগুলো যদি হয়ে যায় সে তো ফ্লেক্সিবল এই ব্যাপারে। তো আমার কাছে মনে হয়েছে দুই পক্ষকে যথেষ্ট ফ্লেক্সিবল মনে হয়েছে, এখানে কোনো রিজিডিটি নাই, দুই পক্ষই বাংলাদেশকে ভালোবাসেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। অতএব আমাদের শত্রু সাপেক্ষে মাথায় রাখতে হবে যে এই মিটিংটা যতটা না একটা দলকে রিপ্রেজেন্ট করে, তার থেকে বড় জিনিস হচ্ছে আমার শত্রুকে 24-এর মতো করে আবার পরাজিত করেছে মনস্তাত্ত্বিকভাবে। এখানে কিন্তু একটা স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছিল। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির যে বক্তব্য তিনি বললেন, জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন নির্বাচনের তারিখ নিয়ে কিছু রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করেছে, তারা 71 সালের জনগণের বিরোধিতা করেছেন, 91 সালে হাসিনার সাথে নির্বাচন করেছে, তাদের রাজনীতি ভুলে ভরা আর বিএনপির রাজনীতি ইতিবাচক বলে। তাহলে এই ধরনের বক্তব্যগুলোকে আবারও সংকটের দিকে নিয়ে নেবে না এই কারণে দিস আর পলিটিক্যাল রেটরিক্স। ওই তো হেলাল ভাই যখন কলাভবনে বক্তব্য দেন আর যখন আসলে জেনুইনলি কনভারসেশন করেন, ব্যাপারগুলো এইভাবে মিন করেন না। আমাদের পলিটিক্সে দেখেন আমরা সবাই চিৎকার করে কথা বলি না, আসলে কি চিৎকার করে কথা বলা প্রয়োজন? মাইকে আপনি আস্তে কথা বললেও কিন্তু মানুষ শোনে। আমরা তো এখানে চিৎকার করে কথা বলছি না, কিন্তু আপনার হাজার হাজার মাইলের দূরের থেকেও আপনার অডিয়েন্স এই কথাগুলো শুনছে না, শুনছে। এইটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক। প্লাস হচ্ছে প্রত্যেকটা পার্টির সাথে পার্টির তো কিছু পলিসি পজিশনে ডিফারেন্স আছে, তারা সেই স্টেটমেন্টগুলো তাদেরকে দেবে, কোনো সমস্যা তো নাই। এপ্রিল থেকে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসে, আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো ফর্মে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসবে, কথা বলবে। তারা অলরেডি যে কনসেনসাস কমিশনটা কন্টিনিউ করছে, এটার মধ্য দিয়ে এই প্রসেস ফলো করে তারা করবে। একটা বিষয় দেখেন যে প্রফেসর ইউনূস এবং ওনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেক স্ট্রেংথ, মানে ভালো জায়গা যেমন আছে, দক্ষতার জায়গা আছে, দুর্বলতা আছে। একটা বড় দুর্বলতা হচ্ছে ওনারা কিন্তু কেউ পলিটিশিয়ান না, কখনো পলিটিক্স করেন নাই। এই জন্য দেখবেন এই যে খাপছাড়া কথা অনেক সময় দেখবেন, শুনবেন বিভিন্ন উপদেষ্টাদের কাছ থেকে, এবং একজন আরেকজনকে কন্ট্রাডিক্ট করছে। এটা করছে এই কারণে, এটাকে আপনি গুড ফেইথে আমি দেখি হচ্ছে যে আসলে নাইভিটি আর কি, মানে বলতে পারেন যে রাজনীতি না করার কারণে একটা কথা বলবার কনসিকোয়েন্স কি হতে পারে সেই বিষয়গুলো, এগুলো পরিকল্পিতভাবে কোনো টেন্স সিচুয়েশন তৈরি করা হচ্ছে তেমনটা আমি মনে করি না। প্রফেসর ইউনূসকে আমার কথাবার্তা বলে মনে হয়েছিল কিন্তু খুব সাদামাঠা মানুষ, খুব কমপ্লেক্স মনে হয়নি, এবং উনি পারসিস্টেন্টলি একই কথা বারবার বলে আসছেন। এখন বিএনপির নেতৃবৃন্দরা অনেকগুলো স্টেটমেন্টের ব্যাপারে কনসার্ন ফিল করে, যেমন ধরেন জাপানে গিয়ে বলেছে যে একটা দল নির্বাচন চায়, এই কথাটা উনি বলেছেন। তারপরে হচ্ছে এর আগের দু একটা ইন্টারভিউতে উনি যেগুলো বলেছেন এইসব ব্যাপারে তারা কনসার্ন বোধ করেছেন এবং অন্যান্য উপদেষ্টাদের কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সে তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, সে তো নির্বাচিত হয়ে আসলে সে তো আগে ম্যানিফেস্টো দিয়ে আসে যে আমি ক্ষমতায় গেলে এই কাজগুলো করব। তার ম্যানিফেস্টো কিন্তু সে প্রত্যেক দিন আলাপ আলোচনা করে ঠিক করে। অন্তর্বর্তীকালীন সরকার তো 5ই আগস্টে কোনো ম্যানিফেস্টো নিয়ে আসে নাই, তার একটা ম্যান্ডেট আছে, কিন্তু ম্যানিফেস্টোটা সে প্রত্যেক দিন ঠিক করে। তো আজকে ঠিক করছে যে আমি আওয়ামী লীগ ব্যান করার সিদ্ধান্ত এখন পর্যন্ত নাই, আওয়ামী লীগ কিন্তু এখনও নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম হচ্ছে সাসপেন্ড করেছে বিচার শেষ না হওয়া পর্যন্ত, নিষিদ্ধ তো হয়নি আওয়ামী লীগ এখনো। যেটা করেছে এটার কনসিকুয়েন্স হিসেবে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে আপাতত সাসপেন্ড থাকবে, বিচারে কি হয় তারপর এটা দেখা যাবে। তাহলে সিদ্ধান্ত তো রদবদল হইতে পারে। ভ্যাট বাড়াইলো সাডেনলি, আপনার মনে আছে 63টা পণ্যের উপরে, আমরা যখন সবাই মিলে কালেকটিভলি প্রতিবাদ করলাম, পিছনে ফিরে আসছে না? পিছনে ফিরে আসছে। এনবিআরকে রিফর্ম করার জন্য 2 ভাগ করলো,
এবং যথার্থভাবে করেছে। আমি এই রিফর্ম প্রস্তাবকে স্বাগত জানাই। কিন্তু দেখেন পরে আবার অর্থ উপদেষ্টা বললেন যে না, আমরা এটা আপাতত সাসপেন্ড করে দিচ্ছি, আমরা এটা পরবর্তীতে ঠিক করব আর কি। রাষ্ট্র এমনই, রাষ্ট্র হচ্ছে কন্টিনিউয়াসলি জনগণের সাথে নেগোশিয়েট করতে হয়। যেমন ধরেন আন্দোলন, তারা তো বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা সম্পন্ন, তারপরে এরকম না, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। সে হচ্ছে একটা কোম্পানি চালাইছে, সে হয়তো একটা গ্রামীণ ব্যাংক চালাইছে, সে একটা ইউনিভার্সিটি চালাইছে, এনজিও করছে, সোশ্যাল ওয়ার্ক করছে। কিন্তু রাষ্ট্র হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানে দেখেন, এটা আর্টস ফ্যাকাল্টিতে পড়ানো হয়, কিন্তু সাবজেক্টের নামের সাথে বিজ্ঞান শব্দ আছে। এটা তো সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ানোর কথা ছিল, অথবা বুয়েটে পড়ানোর কথা ছিল। কিন্তু এটা একটা বিজ্ঞান, কিন্তু সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ানো হয় না, পড়ানো হয় হচ্ছে আর্টস ফ্যাকাল্টিতে। তো এর মানে হচ্ছে যেটা একটা কমপ্লিকেটেড সায়েন্স, যেই সায়েন্সটা ল্যাবরেটরিতে কেউ প্র্যাকটিস করে বোঝে না, যেই সায়েন্সটা হচ্ছে ঠেকে ঠেকে করে করে শিখতে হয়। এই জন্য দেখবেন রাষ্ট্রবিজ্ঞানের কোনো প্রফেসর ভালো রাজনীতিবিদ হয় না, বরং রাজনীতিবিদরা রাষ্ট্রবিজ্ঞানীকে বুঝাইতে পারে যে আসলে নির্বাচন কেমনে করতে হয়। এই বাস্তবতায় হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক স্টেটমেন্ট অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে খুবই ঝামেলাপূর্ণ, সন্দেহজনক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো শিশু সুলভ, পলিটিক্স না করার কনসিকোয়েন্স। ভরসা করতে না পারার মতো মোটা দাগে কোনো, যদি ভরসা না করতে পারতাম তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানের সাথে মিটিং করতো না, গর্তমি করতো। আরে আমি দেখি না, আপনি কি করতে পারেন দেখান না। অনেক লোকজন বলছে না, গত 16 বছর বিএনপি কি করছে আমরা জানি না, এই কথা বলে বিএনপিকে উস্কাইছে না। তো উনি তো এই পথে যান নাই। উনি কেন বসলেন, সংলাপটা কেন হইল? কারণ সংলাপটাই প্রমাণ করে উনি ফ্লেক্সিবল মানুষ। উনি দেখেন বারবার কিন্তু নির্বাচনের তারিখের ব্যাপারে বলছেন যে ভাই আমি নির্বাচনের তারিখ দিব, ডিসেম্বর থেকে জুনের ভিতর একটা দিব। কিন্তু গত দেখেন কনসেনসাস কমিশনের মিটিংয়ে আমরা যখন সবাই রিকোয়েস্ট করছি যে একটা রোড ম্যাপ দিয়ে দেন, যেটা আপনি দিয়েছেন আর একটু এলাবোরেট করে দেন, তাহলে এই টেনশনটা কমে যাবে, দিল তো এপ্রিলের প্রথমার্ধে ঘোষণা দিয়ে দিয়েছেন। তো অতএব উনি তো কথা শুনছেন, এবং সরকার বারবার জনগণের কথায় কিন্তু আপনার ব্যাকট্র্যাক করেছে যেখানে দরকার যৌক্তিকভাবে। তারেক রহমানের সাথে মিটিং না হোক এইরকম প্রচুর চেষ্টাও কিন্তু করা হয়েছে, এটা আমরা জানি। কিন্তু উনি তো এখানে রাজি হন নাই, উনি তারেক রহমানের সাথে মিটিং করেছেন। এবং দেখেন, আপনি যে স্টেটের প্রোটোকল হিসাব করেন, অন্তর্বর্তীকালীন সরকার তো স্টেট, রাষ্ট্র একটা দলের সাথে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে কিনা? পারে না, এটা স্টেটের প্রোটোকলে পড়ে না। কখনো আপনি শুনছেন কিনা যে এরকম রাষ্ট্র আবার একটা অংশীজন দুজনে মিলে জয়েন্ট কনফারেন্স করে জয়েন্ট কমিউনিক করে? না, করে নাই। এগুলো ধরেন বাংলাদেশ পাকিস্তান মিটিং হইলে করবে, বাংলাদেশ ভারত মিটিং হইলে করবে, ওয়াশিংটন ঢাকা বৈঠক হইলে এভাবে করবে। কিন্তু দেশের স্বার্থে উনি করছেন তো এটা, জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন, দুজনে মিলে কমিউনিক করছেন, প্রেস কনফারেন্স করেছেন, দুই পক্ষ মিলে। কেন করেছেন? দেশের স্বার্থে করেছেন। এবং আমার বিশ্বাস তারেক রহমান এবং প্রফেসর ইউনূস যখন একসাথে বসছেন, এটাই ওনারা দুইজন সর্বোচ্চভাবে আলোচনা করেছেন। দ্বিমত থাকবে না কেন? আমি তো বিএনপি রাজনীতি করি না, কিন্তু এই দ্বিমতের মধ্য দিয়ে কি আমরা অনেক বিষয়ে একমত না যে আমার শত্রু এবং স্বার্থ সাপেক্ষে আমাদের রাজনীতি করতে হবে? হেলাল ভাইয়ের দল তো আমি করি না, কিন্তু এই প্রশ্নে কি হেলাল ভাই একমত না? শত্রু সাপেক্ষে, আমার স্বার্থ সাপেক্ষে বাংলাদেশকে সংরক্ষণ করতে হবে, বাংলাদেশকে হেফাজত করতে হবে। আমরা একসাথে রাজপথে লড়াই করেছি না? করেছি তো। তো এই দ্বিমতটা মানে হচ্ছে যে আমার সব কিছুর সাথে আবার যেমন দ্বিমত না, আবার এটা না আমি সব কিছুর সাথে একমত। মোটা দাগে একটা রাষ্ট্রে সকল রাজনৈতিক দল এবং অংশীজনকে কিছু কিছু বিষয়ে একমত হইতে হয়। সেটা হলো স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে, তারপর জাতীয় স্বার্থের প্রশ্নে, বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি। এই 6টা বিষয়ে মোটা দাগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছেন সবাই একমত। কি পদ্ধতিতে সেটা আপনি বাস্তবায়ন করবেন সেটা নিয়ে দ্বিমত আছে। এছাড়া আপনি দেখবেন এখানে বড় মোটা দাগে কোনো টেনশন নাই। এখন কি জুলাই যোদ্ধাদের মধ্যে কি জুলাই চেতনার কাজটা বেশি করছে, নাকি আসলে কোনো কারণে পরিস্থিতি চেঞ্জ হওয়ার কারণে, বা আমরা আগে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা নিয়ে অনেকে এই কাজগুলো করতো, এখন কি জুলাই যোদ্ধাদের চেতনা বেড়ে গেছে কিনা? ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস আসলে খুব অর্কেস্ট্রেটেড ওয়েতে ব্যবসা আকারে কেনাবেচা হচ্ছে কিনা সেটা বলবার জন্য হচ্ছে যে আপনার একটা পারসিস্টেন্ট এফোর্ট দেখাইতে হবে, যে একটা জনগোষ্ঠী কন্টিনিউয়াসলি এইটা নিয়ে কবিতা লিখতেছে, গান লিখতেছে, আবৃত্তি করতেছে, নাটক সিনেমা বানাইতেছে, বুদ্ধিজীবীরা টকশোতে এগুলো নিয়ে কথা বলছে। এইরকম একটা অর্কেস্ট্রেটেড এফোর্ট আছে কিনা 24কে নিয়ে কেনাবেচা করবার, 24কে নিয়ে ব্যবসা বাণিজ্য করবার, 24কে ঘিরে পুঁজি তৈরি করার এবং টাকার মালিক হওয়ার, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমরা আওয়ামী লীগের আমলে 71কে নিয়ে দেখেছি, 71 ব্যবসা। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা, বাট স্টিল
এই ব্যাপারগুলোতে আমাদের কালেকটিভলি সবাইকে বলতে হবে যে কোনো চেতনা ব্যবসার রাজনীতি বাংলাদেশে চলবে না। যে কাজটা ন্যায় সেটার জন্য আপনি কথা বলবেন, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে কথা বলবেন। আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি মনে হয় এখনো আওয়ামী লীগ আমলে বাস করছি, এখনো সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে, আমরা কথা বলতে ভয় পাচ্ছি। আনিস ভাইকে আমরা নিজেরাও তো প্রচুর টকশো করি একসাথে। আনিস ভাইকে যে ভাষায় যত শক্তভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি, আমি জানি না যে ওনাকে ডিজিএফআই এসে এখনও কেন তুলে নিল না, এনএসআই অথবা এসবি কেন তুলে নিল না, ওনার বিরুদ্ধে 5টা মামলা কেন এখনো হইল না, ওনার বাসায় রাত 2টার সময় পুলিশ টকটক করে কিনা, ওনার পেশা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কিনা, অথবা কোনোভাবে থ্রেটেন করবার চেষ্টা করছে কিনা সরকারের পক্ষ থেকে, এবং এরকম আরও কারা কারা আছে। কারণ এটা আমরাও বুঝতে চাই যে আসলেই মানে উনি যেটা বলছেন এর সাথে আমি একমত না, কিন্তু প্রশ্ন ছড়ার বলার অধিকার